মাটির পথ আমার মন ভুলাই রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে ওরে কার পানে মন হাত বাড়িয়ে ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলাই রে আমার মন ভুলাই রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে আমায় ঘরের বাহির করে পায়ে 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 ধরে মরি হায় হায় রে ও যে আমায় ঘরের বাহির করে পায়ে 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 ধরে মরি হায় হায় রে ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে যায় রে কোন চুলাই রে আমার মন ভুলাই রে কালিদাস মহাকবি কালিদাস আধুনিক যুগে ভারত তথা বিশ্বের সর্বশ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ তার শিক্ষা নিয়ে গবেষণা হওয়া উচিত। তার শিক্ষার গবেষণা না হওয়ার জন্য শিক্ষা ব্যবস্থায় এখন ভ্রান্তি চলেছে। সরকারের দৃষ্টি আকর্ষণ করলে তা সমাধান হবে এই আমি বিশ্বাস করি। এই বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত শেষ করছি। ৫৯তম জন্ম দিবস এই ২৫শে বৈশাখ এটা বাঙালির জীবনে একটা গুরুত্বপূর্ণ দিন। এমন কোনো বাঙালি নেই যে আজকে দিনটা তারা পালন করেনি। তো এই দিবসে আমরা এই গুরুকুল আশ্রমে আমি এসে উপস্থিত হতে পেরেছি। আপনারা সবাই মিলে আমাদের যে কমিটি আছে পণ্ডিত বিদ্যাসাগর কমিটি, এই কমিটির প্রত্যেকটা সদস্য আজকে যেভাবে আমাকে সম্মানিত করেছেন, যেভাবে আমাকে নিজেদের মধ্যে আন্তরিক করেছেন, সেই জন্য সকল প্রত্যেকটা সদস্যকে আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই। কৃতজ্ঞতা জানিয়ে আমি দু একটা কথা বলার চেষ্টা করছি যে আজকে এইরকম একটা দিবসে আপনাদের সাথে উপস্থিত হতে পেরেও আমি নিজেকে ধন্য মনে করছি। আজকে এই ঘটনাচক্রে আপনাদের পুরুলিয়াতে আমার বোনের বাড়িতে আমি এসে উপস্থিত হয়েছি এবং লকডাউনের মধ্যে আমরা এখানে আমার বাচ্চাদের সঙ্গে আমি এখানে আটকে আছি। দীর্ঘদিন এক মাস প্রায় হয়ে গেল, তার বেশি হয়ে গেল সময় ধরে পুরুলিয়াতে আমি আছি, যদিও ৩ জনের মধ্যে আছি। খুব ভালোভাবে এখানে আমরা সময়টা কাটছি আমার বাচ্চাকে নিয়ে। তো আপনাদের মধ্যে আমার ইমাজিন মানে আমার কল্পনার মধ্যেও আমার আসেনি যে আপনাদের আজকে ২৫শে বৈশাখ একটা গুরুত্বপূর্ণ দিনে আজকে আপনাদের সাথে আমার পরিচয় হবে এবং এত আপনাদের কাছ থেকে এত স্নেহ এবং ভালোবাসা পাবো, এটা আমি কিছুক্ষণ আগে পর্যন্ত চিন্তা করিনি। তো খুব ভালো লাগছে যে আপনাদের মধ্যে এরকম একটা সুন্দর প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান এবং আজকের এই যে আয়োজন, আপনাদের এত সুন্দর ডেকোরেটিং, এত রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করা, সাথে সাথে এইরকম সুস্থ মানুষকে সেবার জন্য কিছু দান করা, আপনাদের যে প্রয়াস, এই প্রয়াসটা খুবই আজকের দিনে খুব প্রয়োজন, প্রাসঙ্গিক। আজকে আমরা একটা সংকটময় মুহূর্তে এসে পৌঁছেছি, যেখানে মানব সমাজের গোটা বিশ্বের মানব সমাজ আজকে একটা সংকটের মুহূর্ত। এই সংকটের মুহূর্তে কীভাবে আমরা নিজেদের অস্তিত্বকে আজকে রক্ষা করবো, সেটাই আজকে আমাদের বড় চ্যালেঞ্জ আমাদের কাছে। সেই চ্যালেঞ্জের কাছ থেকেই আমাদের এই যে প্রাণপুরুষ, এই মহাপুরুষ, যে সমস্ত মানুষ আমাদেরকে এইরকম সুন্দর পৃথিবীকে আমাদের শিক্ষার জন্য যারা ভেবেছিলেন, আজকে যেখানে
দেওয়ালে চারদিকে আমরা তাকাচ্ছি, দেখি আমাদের সমস্ত মহাপুরুষকে আমরা স্মরণ করতে পারছি যে ওনারা কীভাবে আমাদের বিশ্বকে তৈরি করার চেষ্টা করেছেন, কীভাবে শিক্ষায় অগ্রসর করতে চেয়েছিলেন, সাহিত্যে অগ্রসর করতে চেয়েছিলেন, কীভাবে বিজ্ঞান জ্ঞান বিজ্ঞানের মধ্যে আমাদেরকে ভালো জায়গায় আধুনিক জায়গায় পৌঁছানোর জন্য চিন্তা ভাবনা করেছিলেন। আজকে আমাদের প্রত্যেকটা মানুষেরই সেই জিনিসটা ফলো করে আমাদেরকে চলা দরকার আছে যে আমাদের পৃথিবীকে কীভাবে সুন্দরভাবে আমরা বসবাসের উপযুক্ত করে তুলব, সেটাই আমাদের এখন চিন্তা করার সময় এসেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমরা শুধু এটাই প্রতিজ্ঞাবদ্ধ, মানে প্রত্যেকটা মানব জাতিকে হতে হবে যে আমরা শুধু নিজেদের অস্তিত্বের কথাই নয়, সমগ্র পৃথিবীর যে সমস্ত প্রাণীকুল যেটা মানুষের দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আজকে বিলুপ্তির পথে, সেই সমস্ত প্রাণীকুলকেও যাতে আমরা রক্ষা করতে পারি সেই চিন্তা ভাবনাও আমাদেরকে করতে হবে। এবং বৈজ্ঞানিক পথের সাথে সাথে আমাদের যে ট্রেডিশনাল ভারতবাসীর যে রীতিনীতি, সেই সমস্ত পদ্ধতি মেনে আমাদেরকে সমগ্র পৃথিবীকে রক্ষা করার একটা সংকল্প করতে হবে। এইটুকু বলে আপনাদের সকলকে আবারও যথাযথভাবে সম্মান জানাতে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করি। আমাদের এসেছেন তার মূল্যবান বক্তব্যের জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ এবং আমরা গুরুকুল রাষ্ট্রীয় বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এরপর সংক্ষেপে বলবেন আমাদের গুরুকুলের বিশেষ পরিচালক সমিতির সদস্য অবিনাশ কুমার মহাশয়। 25শে বৈশাখ রবীন্দ্রনাথের 150তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে বিদ্যাসাগর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি যে সুযোগ করেছেন এবং এখানে এখন বর্তমান করোনা ভাইরাসে আক্রান্ত সমস্ত বিশ্ব এবং দুস্থ সুস্থ মানুষ, দরিদ্র মানুষেরা কাজকর্ম থেকে বঞ্চিত হয়ে বসে আছেন, তাদের খাবার দাবার দিকে লক্ষ্য রেখে তাদের পরিবারের অন্নসংস্থানের কিয়ৎ সাহায্য করার স্বার্থে যে পরিকল্পনা গ্রহণ করেছেন, আজকে সেই পরিকল্পনা উদ্যোগী এবং আজকে যারা এখানে আমাদের এই আনুষ্ঠানিক কর্মসূচিতে এসে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেকে যথাস্থানে সম্মান জানিয়ে দু একটা কথা বলছি। রবীন্দ্র ঠাকুরের জন্মশতবার্ষিকী জন্মবার্ষিকী উপলক্ষে একটা কথা না বললেই নয় যে রবীন্দ্রনাথ ঠাকুর বাল্যজীবন থেকে তার যে প্রতিভায় তিনি প্রতিভান্বিত ছিলেন, সেই প্রতিভাকে এক সময় সারা বিশ্বের দরবারে এসে উপস্থিত হয়ে দরবারে একটা শ্রেষ্ঠ আসন গ্রহণ করেছিলেন এবং এই বাংলা ভাষাকে একটা উপযুক্ত স্থানে পৌঁছে দিয়েছিলেন। যে বাংলা ভাষার আজকে কদর সারা বিশ্বময় এবং বাংলার যতই যেরকমভাবে যত গান যত বক্তৃতাইলে বাংলার মতো এত সুমধুর কোনোরকম কোনো সেরকম ভাষা নেই। তাই রবীন্দ্রনাথ ঠাকুর যে সমস্ত গান, যে সমস্ত কবিতা, যে সমস্ত গদ্য, যে সমস্ত নাটক রচনা করে গেছেন এবং সমাজে যে শিক্ষা দিয়ে গেছেন, সেই শিক্ষাকে আমরা বাস্তবায়িত করে, সেই শিক্ষাকে আমরা সাদরে গ্রহণ করে এবং সেই শিক্ষার মধ্য দিয়ে আগামী প্রজন্মকে চলার যদি সঠিক পথ আমরা সত্য আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তারাকে যদি আমরা সেই স্থানে পৌঁছাতে পারি, তাহলে আমরা মনে করব যে আমরা একটা কোনো কিছু করতে পেরেছি। তাই সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। আমাদের বিশিষ্ট শিল্পী শিক্ষক সম্রাট মুখার্জি মহাশয়।
জাগবে ততই শক্তি যতই আনবে তোরে মানা অজানাকে বশ করে তুই করবে আপনি জানা জাগবে যতই শক্তি ততই আনবে তোরে মানা অজানাকে বশ করে তুই করবি আপনি জানা চলায় চলায় বাজবে জয়ের বেগী পায়ের বেগে পথে ক্রিয়ায় যুগের ভোরে কৃষ্ণে সময় কাটিয়ে বিকাল কৃষ্ণে সময় কাটিয়ে বিকাল সময় বিচারে ভোরে কি হবে আর কি হবে না কি হবে আর কি হবে না ভোরে যাবি সংশয়ের মাঝে কি তোর ভাবনা মিলাবি কৃষ্ণে সময় কাটিয়ে বিকাল কৃষ্ণে সময় কাটিয়ে বিকাল সময় বিচারে আমাদের উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রদ্ধা নিরঞ্জন কুমার মহাশয়। বিদ্যাসাগর যে আমাদের প্রস্তাব থেকে কমিটি গঠন হয়েছে তার উদ্যোগে বিশেষ করে এই বিদ্যাসাগর কমিটির উদ্যোগটা উনি নিয়েছেন, যার নাম সদানন্দ মণ্ডল। তিনি রেলের সমাজসেবী, তিনি রেলের একজন বিশিষ্ট ব্যক্তি। তাঁরই উদ্যোগে আমাদের এই সুযোগটা আমরা পাচ্ছি, সেই জন্য তাকে বাদ দিয়ে আজকে বিশেষ করে যে দিনটি আমাদের আছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন হিসাবে আমরা পালন করছি। আপনারা প্রত্যেকেই জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের নামটা আছে রবি মানে সূর্য। সূর্যকে বাদ দিয়ে আমরা কোনো কিছু করতে পারি না। সূর্য না থাকলে যা হয়, আজকে বিশ্বের মধ্যে রবি ঠাকুর একজন নোবেল পুরস্কৃত হলেন। তিনি আমাদের বাংলাকে তিনি সারা বিশ্বে স্থান দিয়েছেন। যেমন অতুল প্রসাদ স্যার বলেছেন একটি গানে যে আমরা ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন। তো রবি ঠাকুর তিনি আজকে আমাদের শ্রেষ্ঠ আসন গ্রহণ করেছেন এই বিশ্বের কবি হিসাবে। এই দিন থেকে আমরা শুভদিন হিসাবে আমরা পালন করছি। রবি ঠাকুর যদি চর্চা করতে হয়, তাহলে আমি যেটুকু জানি তার কবিতা প্রতিভা যে আছে, নাটক, প্রবন্ধ, গল্প, বিভিন্ন ধরনের মৌখিক প্রতিভা, তার যদি চর্চা শুধু আমরা করে থাকি, তিনি লিখে গেছেন। আর আমরা যদি চর্চা করি, চর্চা মানে কি, আমরা যদি শুধু তার বইগুলো পড়ে যদি যাই, ছোটবেলা থেকে হয়তো একজন মাধ্যমিক পাস করেছে, স্টুডেন্ট পাস করেছে, বা এরকম একটা বয়স থেকে শুরু করে যে আমি রবি ঠাকুরকে নিয়ে পড়ে থাকি, তিনি যদি সারা জীবনটা যদি পড়ে যান শেষ করতে পারেন। তিনি লিখে শুধু গিয়েছেন। আরেকজন যদি আমরা সেই কাঠামোটা বলি না, অলফ্রেডের লেখা মিডনাইট এক্সপ্রেস, যে সারা একটা নির্দিষ্ট জায়গায় আমরা সেই গ্লোবাল ব্যবহার যদি করি, তাহলে শুধু পড়ে গেলে সারা জীবনটা শেষ হয়ে যাবে। তিনি লিখেছেন, সেই প্রতিভাটাই আমাদের এখানে চর্চা আজকে দাঁড়িয়ে গেছে বলে আজকে আমরা জগৎ সভায় শ্রেষ্ঠ আসন গ্রহণ করছি। আমার বিশ্বে তিনি শ্রেষ্ঠ আসন পেয়েছেন। তিনি নোবেল
রবীন্দ্র কবিতা ওনাকে আহ্বান করছি, মঞ্চে আবৃত্তি করবেন। উন্নতিতে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে একায় দাঁড়ায় পড়ায় নমিনল দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে ধ্যান গম্ভীর এই উদর নদী জপমালা ধৃতকান্তর হেতায় নৃত্য হের পবিত্র ধরিত্রীরে এই ভারতের মহামানবের সাগর তীরে কেহ নাহি জানি কারা আনে কত মানুষের ধারা দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে ধারা হেতা আর্য হেতা অনার্য হেথায় দ্রাবিড় চীন সকুণ্ডল পাঠান মুঘল এক দেহ হল লীন পশ্চিম আজি খুলিয়াছে দ্বার সেটা হতে সবে আমি উপহার দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে রণধারাবাহী জয়গান গাহি উন্মাদ কলরবে বেদিমুর পদ গিরি পর্বত যারা এসেছিল সবে তারা মোর মাঝে সবাই বিরাজে গ্রহ নহে নহে দূর আমার শনিতে রয়েছে ধ্বনিতে তারই বিচিত্র সুর হে রুদ্র বিনা বাজো 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 ঘৃণা করি ঘুরে আছে যারা আজো বন্ধন আসিবে তারাও আসিবে দাঁড়াবে ঘিরে এই ভারতের মহামানবের সাগর তীরে হেতায় একদিন বিরামবিহীন মহাঙ্কার ধ্বনি হৃদয়ের তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া বিভেদ ভুলিল জাগাই তুলিল একটি বিরাট দিয়া সেই সাধনার সেই আরাধনার যজ্ঞশালার খোলা দিদার হেতা সবারে ভবে মিলিবারে আনত শিরে এই ভারতের মহামানবের সাগর তীরে এই হোমানলে হেরবাজি জলে দুর্দুঃখের রক্ত শিখা হবে তা সহিতে মর্মে দহিতে আছে সে ভাগ্যে লিখা এ দুঃখ বহন করো মোর মন সোনরে কের ডাক যত লাজ ভয় করো করো জয় অপমান ঘুরে যাক দুঃসহ ব্যথা ভয়ে অবসান জন্ম লম্বে কি বিশাল প্রাণ পোহায় রজনী জাতিছে জননী বিপুল নিড়ে এই ভারতের মহামানবের সাগর তীরে এসো হে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান এসো এসো আজ ইংরেজ এসো তুমি খ্রিস্টান এসো ব্রহ্মা সূচি করি মন ধরো হাত সবাকার এসো হে কবি করো খনি সব অপমান ভাত মার অভিষেক এসো এসো তারা মঙ্গল ঘট বাইনি যে ভরা সবার বরসে পবিত্র করা তীর্থ নিরে আজি ভারতের মহামানবের সাগর তীরে সেই মহান ব্যক্তিকে আমরা সামনে রেখে আমরা যারা উপস্থিত আছি তাদের আজ কর্তব্য আমাদের এলাকা কিন্তু অনাপক্ষ এলাকা আমাদের এলাকায় কেউ বোঝে নয় যে করোনা কি ভাইরাস কি চোখে দেখছিলেন আমি শুনছি এই মুহূর্তে দেশের যে একটা সংকট অবস্থা এই অবস্থায় এই মহান ব্যক্তিকে সামনে রেখে আমরা যে যে এলাকায় আছি সেই এলাকায় যতটুকু পারি আমরা মানুষকে সচেতন যদি করতে পারি মানুষকে বোঝাতে পারি তবেই আমাদের ভালো আর কি বিশ্বের মধ্যে যারা উন্নততর দেশ আমেরিকায় করাবে সেই তুলনায় বিভিন্ন দেশের তুলনায় ভারতবর্ষ অনেকটা স্বচ্ছ জায়গায় আছে তো তাই আমাদের সবাই প্রার্থনা করা উচিত এমনি ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ দেশ ধার্মিক দেশ আধ্যাত্মিকের দেশ নানা মুনিঋষির দেশ সেই মুনিঋষির দেশে আমরা সেই তাদেরকে সাক্ষী রেখে আগামী দিনে যাতে আমরা করোনা ভাইরাসকে জয় করতে পারি করোনার যুদ্ধে আমরা জয়ী হতে পারি পেপারে আর রোজ দেখছি জুন জুলাই মাসে নাকি আরো বাইরে বাড়বে সেই সময় আমাদের মাঠে ঘাটে খেতে খাবারের কাজ সেই সময় অবস্থা যে কি হয়ে দাঁড়াবে সেটা একমাত্র এখন আমাদের ওষুধ আর কি দরকার এখন পর্যন্ত ওষুধ মিলাই নাই মানুষ তো আরো আতঙ্কিত এমন একটি রোগ যাকে দেখতে পাচ্ছি নাই সেই রোগ সেই মারণ ভাইরাসে সেই মহামারী তার এখন ওষুধ নেই তাতে আমাদের এখন ভগবানের প্রার্থনা ছাড়া আর আমাদের কোনো পথ
আমি বলতে পারছি না। তো যাই হোক, এই শুভ দিনে কিন্তু আমাদের সংকল্প নেওয়া আছে যাতে আমরা এই যুদ্ধ যাতে আমাদের এলাকায় আসতে যাতে পৌঁছও না, এই প্রার্থনা করে আমরা সবাই যাতে ভালো থাকি, আমার এলাকা যাতে ভালো থাকে, দেশ সুস্থ থাকে, এই আবেদন নিবেদন করে আমি আমার বক্তব্য শেষ করছি। নিজের করিতে গৌরব দান, নিজের কেবলই করিয়ম মান, অপরের শুধু ঘেরিয়া ঘেরিয়া সকল অহংকার এ আমার চোখের জন্য আমারই না যেন করি প্রচার, আমার ঠাকুর কাজে আমার ইচ্ছা আমার জীবন আছে চাচিয়ে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি, আমার এই আড়াল করিয়া নাড়াল পদ্মদেব সকল অহংকার এ আমার উপর চোখের জন্য
সব থেকে আরেকটা বিশিষ্ট ব্যক্তি উপস্থিত আছেন, মানে আমাদের যেগুলো আমাদের এই জয়পুর থানা এলাকা বা আমাদের এই আশেপাশের মধ্যে সাহিত্যিক আন্দোলনকারী আরও উপস্থিত আছেন। এনাকেও আমার যথাযথ সম্মান জানিয়ে আমি রবীন্দ্রনাথ সম্বন্ধে কিছু বলার চেষ্টা করছি। আমরা আজকে একটা এমন পরিস্থিতিতে উপস্থিত হয়েছি যে এখানে আমাদের একসঙ্গে কোভিডের সঙ্গে আন্দোলন চলছে বা লড়াই চলছে, সেই সঙ্গে আবার আমরা কামনাকৃত হচ্ছি যে আমাদের একটা যে বাঙালির যে চিরাচরিত সংস্কৃতি আছে সেটাও আমরা বজায় রাখার চেষ্টা করছি রবীন্দ্রনাথ ঠাকুরের জয়ন্তী পূজা করার মধ্য দিয়ে। মানে একটা বিশাল কঠিন পরিস্থিতি। দেখুন, আমরা তো সাহিত্যিক হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপ্তি বিশাল। এখানে আমি যতই বলি না কেন সেটা আমার ওই সমুদ্রের জলের মানে এক বিন্দু সমুদ্রের এক বিন্দু জলের মতোই হয়। মানে এগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের সে সাহিত্য চর্চা, তিনি যে সাহিত্যের মানে সাহিত্যের এমন কোনো ক্ষেত্র নেই যে আপনি উপন্যাস বলুন, গদ্য বলুন, ছোট গল্প বলুন, যা বলবেন, রাজনৈতিক উপন্যাস বলুন, রাজনৈতিক কোনো প্রবন্ধ সংকলন বলুন, বাস্তবিক কোনো লেখা বলুন, মানে তিনি যেটা লিখে গেছেন সেটাই একটা সাহিত্য হয়ে গেছে, বা তিনি যেটা বলে গেছেন সেটা কিন্তু একটা গান হয়ে গেছে। মানে এখানে আমার বলার মতো বা আমার এই ছোট্ট একটা প্রাথমিক শিক্ষক হিসাবে সেরকম ধৃষ্টতা নেই যে তার সম্পূর্ণ জীবনে এটা তুলে ধরার মতো আমার ক্ষমতা আছে বা আমার এই বাসক্তি বা আমার এই সাহিত্যিক ততটা জ্ঞান আছে। যার তবু আমি চেষ্টা করছি যে আমরা আজকে দেখুন গোটা বিশ্ব রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে কিন্তু চর্চা করছে, রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে গবেষণা করছে। এমন কোনো বিশ্বে নেই যে রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনেন না বা জানেন না। গোটা বিশ্বে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে জানেন, আর সেই জন্যই কিন্তু তিনি কিন্তু বিশ্বকবি হয়েছেন। এটা কিন্তু আমরা সবাই জানি। বিশ্বকবি শুধুমাত্র যে ভারতবর্ষের বিশ্বকবি নয়, গোটা বিশ্বের জন্য কিন্তু তিনি বিশ্বকবি হয়েছেন। আর তার প্রতিভা আছে বলে তিনি যেন বিশ্বকবি হয়েছেন। ঠিক আছে, তো আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে আরও কিন্তু জানা যায় যে তিনি যেমন সাহিত্যিক ছিলেন, ঠিক সেই রকমভাবে তিনি একটা বড় দার্শনিকও ছিলেন। সেটা তার লেখার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে, কখনো তার জীবনযাপনের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে, যেটা আমরা বিভিন্ন একটা ছোট গল্প যেমন একটা ছোট একটা বৃক্ষকে তিনি কীভাবে লালন পালন করেছিলেন। কিন্তু আজকে একটা এমন পরিস্থিতি হয়ে গেছে, কোভিডের জাস্ট একটু আগে যদি আমরা আলোচনা করি, কোভিড-19 মোটামুটি 3-4 মাসের মধ্যে চলে এসেছে। কিন্তু তার আগে যদি আমরা আলোচনা করি তাহলে দেখতে পাবো যে আমরা বৃক্ষ নিয়ে একটা বিশাল আন্দোলন, সেটা মনে করা 15-20 বছর ধরে কিন্তু একটা বৃক্ষ লাগানোর যে একটা প্রচেষ্টা চলছে গোটা বিশ্বে কিন্তু একসাথে শুনে চলছে। এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় 1300 বঙ্গাব্দে যেটা করছে যে 1333 সাল, হয়তো প্রায় 90 বছরের মধ্যে আগে হবে, তো 85 থেকে একটু সামথিং বেশি হবে। তিনি কিন্তু তখনই এটা উপলব্ধি করেছিলেন যে আমাদেরকে গাছ লাগাতে হবে, এবং তিনি সেটা উপলব্ধি করে শান্তিনিকেতনে একটা অনুষ্ঠান করেছিলেন, উৎসবের একটা আয়োজন করেছিলেন, যেটা হচ্ছে কিনা প্রতি বছর শান্তিনিকেতনের বৃক্ষ রোপণ উৎসব পালন করবে। আর এটা কিন্তু শান্তিনিকেতনে প্রতি বছর হয়ে এসেছে বৃক্ষরোপণ উৎসব। আর সেই বৃক্ষরোপণ উৎসবটাকে আরও প্রেরণা দেওয়ার জন্য মানুষের মধ্যে আরও জনপ্রচার হওয়ার জন্য তিনি একটা কবিতা লিখেছিলেন, যেটা হচ্ছে বৃক্ষ বন্দনা। মানে তিনি ভাবুন যে আজকে আমরা যেটা করছি সেটা তিনি 90 বছর অর্থাৎ তিনি 100 বছর আগেই প্রায় করে গেছেন যে বৃক্ষরোপণ আমাদের দরকার, আমাদের বাঁচতে গেলে বৃক্ষকে বাঁচাতে হবে, প্রকৃতিকে বাঁচাতে হবে, তবেই আমরা বাঁচব, তা নাহলে কিন্তু সম্ভব নয়। মানে এটা আজকে আমরা যেটা উপলব্ধি করছি সেটা তিনি 100 বছর, প্রায় 100 বছর, 90 বছর তো ধরে নিচ্ছি 100 বছর আগেই তিনি সেটা করে গেছেন যে আমাদের বৃক্ষরোপণ একান্ত প্রয়োজন। আমরা এটাও জানি যে রবীন্দ্রনাথের সাহিত্য কোনো আকাশ থেকে পড়া সাহিত্য নেই, সেই আমাদের ভারতবর্ষের বা আমাদের এই বিশ্বের এখানে তার সাহিত্যের মূল কেন্দ্রিক বিষয় হচ্ছে মানুষ, এবং মানুষের সঙ্গে যে প্রত্যেকের একটা সম্পর্ক আছে সেই প্রকৃতি, এই দুটো নিয়েই তিনি চর্চা করে গেছেন। ঠিক, তো আমরা সত্যি আজকে এমন একটা পরিস্থিতি যে কোভিড-19 তবু আমরা যে সমবেত হয়েছি, একটা ডিস্টেন্স মেনটেন করেছি, সামাজিক দূরত্ব বজায় রেখেছি, এবং সামাজিক দূরত্ব বজায় রাখার সঙ্গে সঙ্গে একটা সামাজিক কর্তব্য আমরা পালন করেছি যে কিছু খাদ্য এবং কিছু খাদ্য অন্য মানে তুলে দিয়ে কিছু গরিব মানুষকে অন্য তুলে দিয়ে এটা করতে গেলে সত্যি গোটা ভারতবর্ষে কেন গোটা এখন বিশ্বে কিন্তু এই প্রোগ্রামটা চলছে। তো আমরা যে এটাও বলি যে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কর্তব্য সঙ্গে সঙ্গে কিছু মানুষকে আমরা অন্য তুলে দিতে পেরেছি, সেই জন্য আমি আমার স্থল থেকে বিদ্যাসাগরের কমিটিকে সত্যি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা আজকের দিনটাতে এটা বলতে চাই যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার যে জীবনী লিখেছেন, আমাদের উচিত যে তার জীবনী অর্থাৎ তার যে জীবনী গ্রন্থ যে ছেলেবেলা, ঠিক আছে, তো সেই ছেলেবেলা যদি আমরা
আরেকটা কথা বলবো এই সঙ্গে সঙ্গে, আপনারা এখানে উপস্থিত আছেন, তো ছেলেবেলা গল্পটা যদি আমরা পাঠ করি, তার যেমন তার জীবনে ছেলেবেলা সম্বন্ধে যেমন তার জীবনে যদি আমি জানতে পারি, কিন্তু সেই সঙ্গে তার জানতে পারবো না, এখনকার কালচার জানতে পারবো। এটা কিন্তু আমাদের কি হলো অনার্স লেভেলে সিলেবাসে আছে, কিন্তু আমার মনে হয় ছেলেবেলা গল্পটা সেরকম মানে সেইরকম কোনো কঠিন ভাষায় লেখা নেই, আছে ভাষা বলে। আমার মনে হচ্ছে যে সেই ছেলেবেলার গল্পটা যদি কিছু ছোটো ছোটো গল্প যদি আমাদের এই ছোটো ছোটো এই কি বলবেন যে ক্লাস 5 হোক 6 হোক এই সিলেবাসগুলোতে যদি ঢোকানো হয় তাহলে বেটার হবে, রবীন্দ্রনাথ ঠাকুর জানার আলাদা একটা পথ খুলে যাবে। ঠিক আছে, আরেকটা বিষয়, আমি হালদাকে অনেকদিন ধরে চিনি, মানে অনেক প্রায় আমার সার্ভিস 17 বছর হতে চলছে, তো হালদাকে উনি কিন্তু আমাকে চিনেন না, তো আমি হালদাকে চিনি না, মানে প্রায় 17 বছর, তো আমি মোটামুটি হালদাকে 12-13 বছর ধরে চিনি, মানে জানি না। আমরা দেখুন, আমরা দেখবেন যে এখন যত বই লেখা হয় এখনকার, বা আরও যারা অন্যান্য সাহিত্যিক আছেন, দেখবেন যে রসিকতার দীর্ঘকালের বিশাল গ্রন্থ রয়েছে, ঠিক মতো কথা কোনো ব্যবহার নেই। একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর ব্যতিক্রম যে তিনি রসিকতার এবং দীর্ঘকালের সঠিক ব্যবহার করেছেন, এ কথায় রসিকতার হবে কারণ দীর্ঘকাল হবে, এবং এই জন্যই হালদাকে আমার মানে জড়ালো। ইনি প্রায় এর আগে আমি 10-12 বছর ধরে দেখছি, এবং এটা নিয়েই তিনি আন্দোলন করে গেছেন যে রসিকতার এবং দীর্ঘকালের বাংলা স্বরচিত্রের সঠিক ব্যবহার আমাদের পাঠ্যপুস্তক হবে। আমি যতদূর জানি আমার 12 বছর 17 বছর সার্ভিস, তার মধ্যে 12 বছর ধরে ওনাকে জানি, এটা নিয়ে সম্পূর্ণ আন্দোলন করে গেছেন এবং সরকারকে অনেক অনেক চিঠিও দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত পাঠ্যপুস্তকে টাচ বলা হয়। তো যাই হোক, এটা যেটা হালদাকে আমি অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি এটাও জানাচ্ছি যে ওনার আন্দোলন দিতে চালিয়ে যান যতদিন না পাঠ্যপুস্তকে একটা স্থান পায় রসিকতার এবং দীর্ঘকালের সঠিক ব্যবহার। আর এখানে আর আমি বেশি বলছি না, এখানে যারা উপস্থিত আছেন সকলকে আমার